আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। মুহূর্তে খবরটা পেয়েছি, তো ফলে বিস্তারিত জানি না। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাংলার রাজনীতিতে এখন একটাই খবর তো, যে পুষ্পা ঝুঁকেছেন। আচ্ছা, ঝুঁকেছেন কার নির্দেশে? সমঝোতা হলো কার নির্দেশে? বাংলার মানুষ জানতে চাইছে। অনেকগুলো সম্ভাবনা আছে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। দেখুন, অনেক নির্লজ্জ দোকান কাটা বেহায়া আমরা দেখেছি, আপনারা দেখেছেন, সবাই আমরা দেখেছি। কিন্তু এই তৃণমূল কংগ্রেস, এই যে প্রজাতিটা, এই যে বিশেষ স্পিসিস, এই যে বিশেষ গোষ্ঠী, এদের মতো নির্লজ্জ বেহায়া দোকান কাটা বোধহয় এর আগেও হয়নি, এখনও নেই, মানে আর পরেও হবে না। কি অদ্ভুত এই জাহাঙ্গীর, এই 2 টাকার ফুটো মাস্তান, হ্যাঁ, এই 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 এর দম, হ্যাঁ, একটা সামান্য ভোটে তোমার দল সরকার থেকে চলে গেল হেরে, তুমি কোথায় তোমার কর্মীদের নিরাপত্তা দেবে? তুমি নাকি কি পুষ্পা, কি ঝুঁকেগা নেই? তুমি তা না করে প্রার্থীপদ প্রত্যাহার করছো। কোন জাহাঙ্গীর? এটা দেখুন, আমার না খুব তথ্য পরিসংখ্যান মাথায় থাকে না, এটা আমার কোনো কালেই থাকে না ছাত্রাবস্থা থেকে, এবং আমার বারবার মনে হয় যে তথ্য পরিসংখ্যান তো এখন আগেও অ্যাভেলেবেল ছিল, এখন আরও অ্যাভেলেবেল। আমি আমার কিছু নোশন বলবো, আমি কবির, এবং যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করব যে আপনি যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাতে আপনার এই ছোট্ট একটি পদক্ষেপ আমাকে এগিয়ে যেতে অনেকটা মোটিভেশন দেবে। এবং যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। একটা ছোট্ট পরিসংখ্যান আমি পেলাম, আমি এটা আপনাদেরকে দিই। মানে এটা আমার, এটা যদিও পরিসংখ্যান, কিন্তু এই ধারণা আপনাদের সবারই আছে। 2024 সালের সাধারণ নির্বাচনে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে 28টি ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল 99% বেশি ভোট পেয়েছিল। এর মধ্যে 21টি ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, 19টি ফলতায় এবং 2টি বজবজে। 2023 সালে ফলতা জেলা পরিষদে 65 নম্বর আসনে আর কি তৃণমূল 54,661টি, অর্থাৎ মোট ভোটের 99.3% ভোট পেয়েছিল। ভাবুন, এখন বুঝতে পারছেন যে তৃণমূলের এই প্রত্যেকটা আসন আমাকে জিততেই হবে। একটা গ্রাম পঞ্চায়েত, একটা কলেজের ছাত্র সংসদ, মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের একটা ওয়ার্ড, একটা কোঅপারেটিভ ছাড়া যাবে না। কেন? বহুদিন থেকে বলে আসছি। আপনারা সবাই জানেন যে এখানে আমাদের ঘুরপথে 2 নম্বরই রোজগারের জন্য ডায়মন্ড হারবার মডেল। দেখুন, ডায়মন্ড হারবার তো আমাদের রাজ্যের একটা অত্যন্ত সুন্দর জায়গা। সেখানে গঙ্গার বিরাট তার হচ্ছে প্রবাহ, সব থেকে চওড়া গঙ্গা সেখানে সূর্যাস্ত দেখার জন্য, সেখানে সূর্যগ্রহণ দেখার জন্য বিখ্যাত হয়েছিল ডায়মন্ড হারবার ওই 96-97 সালে, এই সময়টা করে। সুন্দর জায়গা, অনেকে ছুটি কাটতে জানে। এই ডায়মন্ড হারবারকে যেভাবে কলুষিত করেছেন ওই যুবরাজ, আমাদের রাজ্যে তো, আমাদের দেশেই তো জমিদার রাজের অবসান হয়েছে, রাজতন্ত্রের অবসান হয়েছে, হঠাৎ করে এক যুবরাজের উদয় হলো। দেখুন, সব রাজনীতিবিদ কখনো সবার কাছে প্রিয় হতে পারেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার কিছু ভালো লাগা থাকতে পারে বা খারাপ লাগা থাকতে পারে, আপনি তার পক্ষে থাকতে পারেন, তার বিপক্ষে থাকতে পারেন। এই শুভেন্দু অধিকারী আমাদের সদ্য নির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে আপনার কিছু ভালো লাগা থাকতে পারে, কিছু খারাপ লাগা থাকতে পারে। কিন্তু এই কথা অনস্বীকার্য, সিপিআইএম সম্পর্কে, কংগ্রেস সম্পর্কে, বিজেপি সম্পর্কে আপনার ভালো লাগা থাকবে, খারাপ লাগা থাকবে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু আরেকটা কথা আপনাকে একই সঙ্গে স্বীকার করতে হবে যে এদের প্রত্যেকেরই কিছু রাজনীতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অতীত আছে। তিনি মাঠে ঘাটে নেমে তার রাজনৈতিক কোনো ওরিয়েন্টেশন ছিল না, কোনো দিশা ছিল না, অন্ধ সিপিআইএম বিরোধিতা ছাড়া। এবং এই অন্ধত্ব থাকলে একটা সময় মানুষ নিজে অন্ধ হয়, চারপাশ অন্ধ হয়, রাজ্য অন্ধ হয়। সে যদি রাজ্যের মাথায় বসে, সে অনেক কথা, পরের কথা। প্রতিবেদন বেশি দীর্ঘ করব না। শুরুতে দেখলেন কুণাল ঘোষ কি সার্কাজম করলেন, সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জির দৃশ্য দেখলেন, বক্তব্যের দৃশ্য, খণ্ড অংশ দেখেছেন, পরে সম্পূর্ণটা দেখবেন। এরা কি পরিমাণ সার্কাজম করলেন কুণাল ঘোষ। এই মুখ্যমন্ত্রী ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে রেলমন্ত্রী থাকার সময়টা বা বিরোধী নেত্রী থাকার সময়টা, তার শরীরে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইনফরমেশন নিয়ে বলছি, তিনি কিন্তু মানুষের সঙ্গে একদম ম্যান টু ম্যান কন্ট্যাক্ট রাখতেন। একদম একটা ইন্টিগ্রাল একটা যোগাযোগ ছিল, তার পলিটিক্সের একটা ইন্টিগ্রিটি ছিল। অন্ধ সিপিআইএম বিরোধিতা, তো কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। আজকে বিজেপিকে তিনিই খাল কেটে কুমির ঢুকিয়েছিলেন, আজকে সেই কুমির তাকেই গ্রাস করেছে। এ তো হওয়ারই থাকে, এটা ইতিহাসের নিয়ম, এটা ইতিহাসের চলন, সে তো ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি রাজনীতিটা করেছেন, এই শুভেন্দু অধিকারী তিনি তো রাজনীতি করেছেন, তার তো দীর্ঘ রাজনীতির ইতিহাস রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। তিনি একটি রাজনৈতিক পরিবার থেকে বিলং করেন। তিনি কাঁথি কলেজে জিএস হয়েছিলেন। ভরা বামফ্রন্টের সময় এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছে, বামফ্রন্টের সময় যদি গণতন্ত্র না থাকতো, যেটা তৃণমূল বারবার করে দাবি করে থাকে, তাহলে কাঁথি কলেজে জিএস হতে পারতেন না, নির্বাচন হতো না। তৃণমূলের আমলে কোনো কলেজের ছাত্র সংসদ নির্বাচন হওয়া তো সোনার পাথরপাটি হয়ে গেছে। যাদবপুর প্রেসিডেন্সি, এরকম দু চারটে জায়গায়, আলিয়া, এরকম দু চারটে জায়গায় যা হয়, বাকি তো আপনি ছেড়ে দিন। তৃণমূল ছাত্র পরিষদকে সেখানে হারানো যাবে বা নির্বাচনিত হয় না। তারা সব 40-50 বছরের দামড়া লোক, তারা ছাত্র নেতা, ইউনিয়নে গিয়ে নোংরামি করে। এই বনগাঁর ওই কাউন্সিলরকে দেখলেন না, ওই মধুচক্র চালাতে গিয়ে কি অবস্থা হয়েছে, মারতে মারতে পুলিশ নিয়ে যাচ্ছে, চারপাশের লোকজন কি বলছে। একটা দিন সরকার পড়ে যাওয়ার মুহূর্তের মধ্যে দলটা শেষ হয়ে গেল। যাই হোক, যে কথা বলছিলাম, তারপরে শুভেন্দু অধিকারী কংগ্রেসের কাউন্সিলর হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, সেখানে জিতেছেন, হেরেছেন, আবার জিতেছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন। এবং যে কোনো কারণেই হোক না কেন, পূর্ব মেদিনীপুর জেলায় তার রাজনৈতিক প্রভাব অনস্বীকার্য। তার কাঁধে, তার মাথায় ভর করেই, তার পরিবারের মাথায় ভর করেই নন্দীগ্রামে কর্ম সমস্ত যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। একটা অনৈতিক আন্দোলন করেছিলেন, রাজ্যকে ধ্বংসের শেষ সীমায় পাঠিয়েছিলেন। বুদ্ধবাবু আজকে আমাদের মধ্যে আর নেই, তিনি রাজ্যের জন্য যা করতে চেয়েছিলেন। কিন্তু শুভেন্দুকে ব্যবহার করেছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী, মুকুল রায়, মদন মিত্র এরা না থাকলে, বিশেষ করে এই তিনজন না থাকলে, আজকে তৃণমূলের সংগঠন বলে কিছু থাকতো? প্রত্যেকের সঙ্গে গাদ্দারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিট্রে করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মাটির থেকে শতযোজন দূরে তার অবস্থান হয়ে গিয়েছিল। পা মাটি তো ছেড়ে দিন, গগনে গগনে বিচরণ করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে মিনিমাম যোগাযোগ নেই, সম্পূর্ণ আমলাতান্ত্রিকতা, দলের উপর কোনো কন্ট্রোল নেই। কাকে বসালেন তখতে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যার না আছে একটা স্পয়েলড ব্র্যাট, যার না আছে কোনো রাজনৈতিক ইতিহাস, না আছে কোনো রাজনৈতিক অতীত, না আছে কোনো রাজনৈতিক আদর্শ, একটা স্পয়েলড ব্র্যাট, একটা দুষ্টু ছেলে। তাকে সবক শেখানো উচিত ছিল। তা না করে তিনি তাকে ক্ষমতার শীর্ষে বসিয়েছেন, যুবা করেছেন, তৃণমূল যুবা। কি কাজ তার? এ হতে পারে হঠাৎ করে? আজকে যে ক্ষোভের উদ্গীরণ, তিনি যে কর্পোরেট কালচার তো ছেড়ে দিলাম, সেখানেও তো একটা সিস্টেম থাকে। এই যে জমিদারি, তার সঙ্গে দেখা করার জন্য তার দলের নেতা কর্মী প্রত্যেককে, এমএলএ, এমপি, সকাল 10টা থেকে লাইন দিয়ে রাত 9টা অবধি অপেক্ষা করে চলে আসতে হয়েছে খালি হাতে। কি এমন ব্যস্ততা তার? কি মহাপুরুষ সে? আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমার ধারণা ওরকম ক্রিমিনাল সেট আপ অফ মাইন্ড নেই যা ওই ছেলেটির মধ্যে আছে। কি করে বেরিয়েছে? কত জমি, কত প্লট, কত কি? ওই শান্তিনিকেতন তুমি বাড়ি বানিয়েছ?
শুভেন্দু অধিকারীকে তিনি দলের নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিলেন, বঞ্চিত করলেন। যে শুভেন্দু অধিকারী ছাড়া তিনি দাঁড়াতে পারতেন না। মুকুল রায় কেমন মানুষ, শুভেন্দু অধিকারী সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এমন একজন মুখ্যমন্ত্রী যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে। হ্যাঁ, গেছে তো। তিনি তো তখন তোমার দলের এমপি ছিলেন। কি ব্যবস্থা নিয়েছিলে তুমি? আজকে রাজ্যের এই পরিণতির জন্য আপনি দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি রাজনীতি করেছেন, আপনি দীর্ঘদিন লড়াই আন্দোলন করেছেন, মাটি ছাড়েননি, আপনি তার ফল পেয়েছিলেন। কিন্তু ফল খেতে খেতে ফলে নিজেই যে বিষ ইনজেক্ট করলেন, সেই ফল আপনার মধ্যে যে ফুড পয়জনিং করলো, আপনার সে বিষয়ে কোনো নজর ছিল না। যারা সংগঠনটা গড়ে তুলেছে, মাঠে ঘাটে খেটে লড়ে মার খেয়ে কর্মীদেরকে একত্রিত করেছে, মুর্শিদাবাদ জেলায় কি অস্তিত্ব ছিল আপনার? আপনি শুভেন্দু অধিকারীকে ব্যবহার করেছেন। আর শুভেন্দু অধিকারী দুর্নীতি করেছেন, আপনি ধোয়া তুলসী পাতা ছিলেন। এ মানতে হবে কাউকে। আপনি নিজে হাতে কোথাও কখনো টাকা নেননি বলা হয়, আরে হ্যাঁ নেননি। নিজে হাতে কাউকে টাকা নিতে হয়? এ বোকার মতো কথা কে মানবে? আজকে শুভেন্দুকে বিট্রে করেছেন। শুভেন্দুর ক্যাপাসিটি ছিল। আজকে শুভেন্দু অধিকারী আমাদের প্রধান বিরোধী দলনেতা এবং তারপরে মুখ্যমন্ত্রী হয়েছেন, নিজের যোগ্যতায় হয়েছেন। দুবার আপনাকে হারিয়েছেন। শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত কখন? শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত কখন? আমি শুভেন্দু অধিকারীর দলবদলকে অপছন্দ করি, নীতিগতভাবে দলবদলের রাজনীতির বিরোধী আমি। দলবদল আপনি করতে পারেন, আমার বক্তব্য দলবদল করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না, অন্তত একটা নির্দিষ্ট সময়কাল অবধি, সে অন্য বিতর্ক। দলটাকে আপনি শেষ করেছেন। এই অভিষেক, এই শান্তিনিকেতন আগে বাঙালির প্রাণের আরাম ছিল, এখন এই শান্তিনিকেতন আসল শান্তিনিকেতনে অনুব্রত, ওই কেষ্ট, তার ওই বিরাট বিরাট কাট আউট, কুদৃশ্য, তার ওই বচনবাজি, এবং তারপরে এই শান্তিনিকেতনে অভিষেক। আরে বাড়ির উল্টো দিকের পানের গুমটিতে লোকে পুলিশ পান সিগারেট কিনতে দিত না, লোককে মন্দিরে পুজো দিতে যেতে দিত না, সামনে দিয়ে পেরোনো যাবে না, হর্ন দেওয়া যাবে না। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বা তার বাড়িতে, বাড়ির দেয়ালের দিকে মুখ করে পাশের বাড়ি, বৈধভাবে বানানো বাড়ি, ফ্ল্যাট, তারা এসি লাগাতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হবে, ভাবতে পারেন? আজকে তার বাড়ি বেআইনি অংশ ভাঙাবে, আর বেআইনি অংশ ভাঙা হবে। আপনি কত অজস্র সিপিআইএম কর্মীর বাড়ি ভেঙেছেন, ঘর ভেঙেছেন, তাদেরকে ঘরছাড়া করেছেন 2009 সাল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি, কাদের সাহায্য নেই, ওই ছত্রধর, ওই কিষেনজি। তারপরে বললেন মাভাও কিছু নেই, সম্পূর্ণটা অনৈতিকতায় ভরা। প্রথম শিকার আপনার কিষেনজি, যে কিষেনজি বলেছিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই। কত অজস্র মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, একটা আদর্শ থেকে একটা দল করেন, ঘর ছাড়া করেছেন, ঘর জ্বালিয়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন, বিজেপি কর্মীদের ওপর কি আঘাত নামিয়ে এনেছিলেন। তারা গরিব মানুষ। আম শাল পাঠাতেন না প্রধানমন্ত্রীকে নিজের স্বার্থে। কত গরিব মানুষকে ঘর ছাড়া করেছেন। আরে গরিব মানুষের সিপিআইএম, বিজেপি, তৃণমূল কি আছে? তারা খেটে খায়, দিন আনে দিন খায়, যেটা ভালো লাগে সেটা করে, যে দলকে ভালো লাগে সেই দল করবে। তার বাড়ি চালিয়ে দেবেন, ভেঙে দেবেন, জেলে পাঠাবেন, খুন করিয়ে দেবেন। আজকে আপনার বাড়ি ভাঙা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়িতে এসকেলেটার, লিফট, এবং কোনোটাই সুপার্জিত অর্থে না। আপনার অর্থের উৎস কি? আমার তো বক্তব্য হচ্ছে, পুরসভা বলেছে যে বেআইনি অংশ ভেঙে দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে, এই বাড়ি, এই ইমারতের উৎসকে, ইমারতগুলোর হরিশ চ্যাটার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, পণ্ডিতিয়া, এই বিস্তীর্ণ জায়গায়, কত জায়গায়, এগুলো তো লোকে জানে, আর যেগুলো জানে না খুঁজে বার করুন উৎস কি। কি উৎস আপনার আয়ের? আপনি ডিজে বাজাবেন বলেছিলেন, কি সংস্কৃতি আমদানি করেছেন? একটা প্রজন্মকে আপনি শেষ করে দিয়েছেন, হাতে কিছু কাঁচা টাকা তুলে দিয়েছেন, কিছু বেআইনি ক্ষমতার ভাগিদার করেছেন, রাত্রিবেলা একটুখানি বিনোদন আর ভাতা করেছেন। তো এই খুব কষ্ট হচ্ছে আজকে, না? আপনি বলেছেন মাথা ঝোঁকাবেন, আরে দূর, মাথা ঝোঁকাবেন না, আপনার মাথাই তো নেই, ওটা তো নামিয়ে ফেলেছেন। আজকে শুভেন্দু অধিকারী
প্রতিশোধ স্পৃহা দেখাচ্ছেন। অনেকে বলছেন আমি তো এখনো পর্যন্ত তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ট্রিটমেন্টের কোনো প্রতিশোধ কিছু দেখলাম না, তিনি তো এখনো জেলে ভরেননি। মানুষ তো আশা করেছিলেন যে শুভেন্দু অধিকারী তাকে জেলে ভরবেন, বিজেপি তাকে জেলে ভরবে। ভরার 100টা কারণ আছে যদি চায়। আপনার দলটা এখনো টিকে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু তৃণমূল দলটা এখনো যতটুকু টিকে আছে, টিকবে না, টেকা সম্ভব না। তারা হচ্ছে যে কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির এখনো অনুগামী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করছেন। এইসব ফিল্ম স্টার ধরে এনে দাঁড় করিয়েছেন, তারা থাকে, তাদের রাজনীতি আছে, তারা ক্ষমতাভোগী। আর কুণাল ঘোষকে আপনি স্কেপগোট করেছিলেন, আর কুণাল ঘোষ একা অপরাধী, আপনি তার ক্ষীর খাননি, এ মানতে হবে। দেখুন আজকে তৃণমূল বিরোধিতা, বিজেপি বিরোধিতার যে পরিসরটা সম্পূর্ণটা বামেদের দখলে, একের পর এক ইস্যু। কেউ আমার দর্শক তার বামেদের পক্ষে থাকতে পারেন, বিজেপির পক্ষে থাকতে পারেন, বুলডোজিংয়ের পক্ষে থাকতে পারেন, বুলডোজিংয়ের বিরুদ্ধে থাকতে পারেন, আমি আজকে সে প্রসঙ্গে যাব না। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা অ্যাকশন হচ্ছে এবং তার রিয়াকশনটা কিন্তু দেখা যাচ্ছে বামেদের পক্ষ থেকে। তৃণমূল জাস্ট নেই, ফিনিশ। তৃণমূল কেন? এই জাহাঙ্গীর খুব হঠাৎ করে বোধোদয় হয়ে গেল, উন্নয়ন, চুপ। আপনি উন্নয়নের কথা আর বলবেন না, এই শব্দটা আর উচ্চারণ করবেন না। আগামী দিনে বাংলার অভিধানে এই উন্নয়ন শব্দটা একটা অন্ধকার কালিমালিপ্ত একটা শব্দবন্ধ হিসেবে থেকে যাবে, উন্নয়নের নামে যা করেছেন আপনারা। আর এক আছে ওই বীরভূমের বাঘ নাকি, সব বাঘ সিংহ এসব নিয়ে কারবার। আজকে বিরোধী পরিষদটা, আজকে লড়াই সরাসরি বামেদের সঙ্গে বিজেপির, উপভোগ্য লড়াই হবে, রাজনীতির লড়াই হবে, মতদর্শের লড়াই হবে। দুই দলের নেতৃত্বের কাছেই আমার আবেদন, আগেও বলেছি আবারও বলছি, মতদর্শের লড়াই হোক, বাকযুদ্ধ হোক, রাজনৈতিক যুদ্ধ হোক, কোনো প্রাণহানি যেন না হয়, কোনো হিংসাশ্রয়ী ঘটনা যেন না ঘটে। মানুষ অনেক দেখেছেন। বিজেপি নেতৃত্বকে বারবার করে বলছি, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে আমাদের কাজ হলো আয়নার কাজ করা। সেই আয়না আপনাদের সামনে বারবার করে ধরছি। চমকপ্রদ চটুলতার রাজনীতি করবেন না, ওই রাজনীতি করে সাস্টেন করা যায় না। ওই বাসে মহিলাদের, সরকারি বাসে ভাড়া মকুব, সব মহিলার সেই ভাড়া মোটেই দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে জানি, অভিজ্ঞতা থেকে, সোশ্যাল মিডিয়াতেও দেখছি অনেকেই বলছেন যে তারা এতে খুশি নন, তারা ভাড়া দিয়েই বাসে চড়তে চান। আর্থিক মানদণ্ড ঠিক করুন যদি ফ্রি করতে হয়, সরকারি পরিবহনটাকে বাঁচান। আজকে ডোল পলিটিক্স, ভাতার রাজনীতি, সম্পূর্ণটাই ভাতার রাজনীতি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর কোথায় শেষ কেউ জানে না। সরকারকে বলবো আপনারা কর্মসংস্থানের চিন্তা করুন। সিপিআইএম কিন্তু ভীষণভাবে পথে নেমেছে, ভীষণভাবে। 22 তারিখ তাদের সুবিশাল জমায়েত আছে শিয়ালদায়। ডোমকলে পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়ে গিয়েছে তৃণমূলের, হারার কয়েকদিনের মধ্যে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আসন অনাস্থা ভোট হচ্ছে, তৃণমূলের লোকেরা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভোট দিচ্ছে। আর কিছু ভালো লোক তো আছে যারা বাধ্য হয়ে দল করতে বাধ্য হয়েছে। দলের লোকেদের কি প্রেশারে রেখেছিলেন? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বেআইনি অংশ ভাঙা হবে, তার কাছ থেকেই খরচ নেওয়া হবে, সব ঠিক আছে, খুব সাধুবাদ জানাই। আমার প্রশ্ন হচ্ছে, খুব ভালো করে তদন্ত করে খুঁজে বার করুন ওই বাড়ির আয়ের উৎস কি, ওই যা যা আছে, যা করার সেটা করুন, আইনি পদক্ষেপ নিন। অনেকদিন ধরেই তো আরে লিপস অ্যান্ড বাউন্সের নামে বাড়ি, এ কথা প্রথম কে সামনে এনেছিলেন? গৌতম দেব। ভালো করে তদন্ত করুন। এখন সরকার আপনাদের হাতে, কেন্দ্রীয় সরকার আপনাদের হাতে, সিবিআই আপনাদের হাতে, ইডি আপনাদের হাতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে তদন্ত করার অনুমতি দিয়েছেন, ভালো কাজ। রাজ্য সরকারের অনুমতি ছাড়া হতো না। অভয়া কেসের কি পরিণতি হয় আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই। অভয়ার সুবিচার পাওয়ার জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে আছি, আমরা প্রত্যেকে রাত জেগেছি, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে জল ঝরেছে, আমাদের প্রত্যেকের আত্মা ক্ষতবিক্ষত হয়েছে। আর এই জাহাঙ্গীর এসব যারা ফুটোমাস্তানি করো তাদেরকে বলছি, ভাই বেশি বার বেরো না, প্রত্যেকে যারা বেশি বার বাড়ার কথা ভাবছ। বাঁচালো ডায়মন্ড হারবারের প্রবক্তা, তোমার গডফাদার, আপনি বাঁচলে বাপের নাম। যাক, এদের কথা বলতে ইচ্ছে করে না। ফলতা নির্বাচন, আমার ধারণা সেখানে সিপিআইএম একদম নির্বাচনী রাজনীতিতেই মূল বিরোধী দল হিসেবে উঠে আসবে, আত্মপ্রকাশ হবে। বিজেপি সিপিআইএম এর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে। দেখা যাক কি হয়, মানুষ কাকে নেন, কিভাবে নেন।
এবং শেষত যেটা বলার, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার যারা নবনির্বাচিত, এখনও দিস ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট। আপনারা সেই সমস্ত প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করার চেষ্টা করুন। সরকারি কর্মচারীদের ডিএ দিন, পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু করুন, গঠন করা শুধু নয়। প্রত্যেকে ভালো থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে এলেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। বাংলার রাজনীতিতে এখন একটাই খবর তো, যে পুষ্পা ঝুঁকেছেন। আচ্ছা, ঝুঁকেছেন কার নির্দেশে? সমঝোতা হলো কার নির্দেশে? বাংলার মানুষ জানতে চাইছে। অনেকগুলো সম্ভাবনা আছে। ভাইপো বার্তা দিলেন নাকি জাহাঙ্গীরের মাধ্যমে শুভেন্দুবাবুকে? ভাইপোর বার্তা গেল নাকি তৃণমূলের থেকে বার্তা গেল বিজেপির কাছে যে আমরা ছেড়ে দিলাম, তোমরা সরকার করছো, আমরা তোমার পাশে আছি? আর 3 নম্বর সম্ভাবনা, আসলে ওখানে সিপিআইএম একটা বিরাট শক্তি হিসেবে উঠে আসছে। সেইটাকে সুকৌশলে তৃণমূল, ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চান্স ছিল না, ফোর্থ হয়ে যেত, সুকৌশলে সেটা এড়িয়ে যাওয়া। কিন্তু এর উত্তর পাওয়া যাবে আগামী দিনে। আমরা এই কথাই বলেছিলাম, এই নির্বাচনের আগেও এই কথাই আমরা বলেছিলাম। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন, দেখুন কাদের ভোট দিলেন। যে মানুষ ভেবেছিলেন তৃণমূল আপনাকে রক্ষা করবে। অনেকে মজা করে বলছে তৃণমূল এখন ইঁদুর হয়ে গেছে। আমি বলছি না, ইঁদুরও হয়নি, ইঁদুরও সেই বাঘটাকে বাঁচিয়েছিল জালটা কেটে, সিংহটাকে বাঁচিয়েছিল জালটা কেটে। এরা কেউ ইঁদুর না। এই জাহাঙ্গীরের মতো ফেরেববাজ নেতারা পুলিশের বদান্যতায়, এই জাহাঙ্গীর, আমি অনেক দিন ধরে এই কথা বলি, অনেক দিন ধরে প্রেস মিডিয়ায় কথা বলছি, আজকে থেকে না 5-7 বছর ধরে বলছি। এই জাহাঙ্গীরকে আমি নিজে দেখেছি 75 জন প্রাইভেট সিকিউরিটি। কত বড় নেতা, কত বড় মাতব্বর! হ্যাঁ, এমএলএ না, এমপি না, জেলা পরিষদের নেতা, জেলা পরিষদে জিতেছেন ভোট লুট করে, 75টা সিকিউরিটি নিয়ে ঘুরতেন। কাকে বার্তা দিলেন? কাকে বার্তা দিলেন? কাকে? জাহাঙ্গীর বার্তা দিলেন বিজেপিকে? জাহাঙ্গীর বার্তা দিলেন শুভেন্দুকে? নাকি ভাইপো বার্তা দিলেন শুভেন্দুকে? সময় বলবে। এটাই তৃণমূল কংগ্রেসের পালিয়ে যাওয়ার ডায়মন্ড হারবার মডেল।